গল্পের বাক্স বাই রোমানের উপর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখে একটি উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির নবম অর্থাৎ শেষ পর্ব। সেই দিনই সন্ধেবেলা, স্থান হাসপাতাল। ডাক্তার গুপ্তের ঘরে ওরা কজন বসেছিল। ডাক্তার গুপ্ত, প্রণব, মিস্টার ঝা, ইন্সপেক্টর গুপ্তা, সুদক্ষিণা আর বাণীব্রত। জরুরি তার পেয়ে মাত্র খানিক আগে মিস্টার ঝা এবং ইন্সপেক্টর গুপ্তা পরেশনাথে এসে পৌঁছেছেন মোটরে। প্রথমে বাণীব্রতর শৈশব জীবনের দুর্ঘটনার কথা উল্লেখ করে তার ইতিহাস সবিস্তারে বুঝিয়ে বলেছে প্রণব। তারপর ডেকে পাঠিয়েছে বাণীব্রতকে। বাণীব্রত প্রণবের প্রশ্নের উত্তরে বলছিল, নীলার সঙ্গে আমার প্রথম আলাপ হয় এক গানের মজলিসে। নীলা ভালো গান গাইতে পারত, সেই সূত্রে আমাদের আলাপ পরিচয় এবং পরে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। নীলাদের সংসারের কথা একটু বলতে হয় এখানে। আত্মীয় স্বজনের মধ্যে ওর ছিল বৃদ্ধ বাবা আর বিধবা এক পিসিমা। ছোট একটি বোনও ছিল নীলার। বছরখানেক নীলার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশার পর একদিন নীলা আমায় ওকে বিয়ে করার কথা বলল। আপনাদের কাছে আজ আর অস্বীকার করবার মতো কোনো কথা আমার নেই, মিস্টার ঝা। নীলা যেদিন এ প্রস্তাব জানালো এবং বলল তার বাবার কাছে গিয়ে আমি যেন প্রস্তাবটা উত্থাপন করি, সেদিন প্রথমে অবশ্য আমি খুবই খুশি হয়েছিলাম। কিন্তু পরে রাত্রিতে যতবার কথাটা ভেবেছি, কেমন যেন একটা অস্বস্তি আর ভয়ে আমার সর্বাঙ্গ মুষড়ে পড়ছিল। কেন যে জানি না, আজও বুঝতে পারিনি। যাই হোক, এমনি ভাবে একদিন দুদিন করে ক্রমে একটা গোটা মাস শেষ হলো। আমার মনের অস্বস্তিও ক্রমে বেড়ে উঠছিল। কেমন যেন হয়ে যাচ্ছিলাম আমি দিন দিন। আমার হাব ভাব আচার ব্যবহার কথাবার্তা সবকিছুর মধ্য থেকে উৎকটভাবে আমার এই পরিবর্তন ফুটে উঠতে লাগলো। আত্মীয়স্বজন বলতে আমার কেউ ছিল না চোখের সামনে, নয়তো তাদের কাছে নিশ্চয়ই আমি ধরা পড়ে যেতুম। আর বাস্তবিক শেষ পর্যন্ত তাই হলো, ধরা পড়ে গেল আমার এক প্রিয় বন্ধুর কাছে। বন্ধুই বললাম, যদিও দেবু, আপনারা যাকে দিব্যেন্দু বলে জানেন, যাকে হত্যা করার অভিযোগে আমি অভিযুক্ত, সেই দেবু সম্পর্কে আমার ভাই হতো, একটু দূর সম্পর্কের। আমার বাবা ও তার বাবা ছিলেন আপন খুড়তুতো ভাই। ভাই না বলে বন্ধু বললাম, কেননা ওর সঙ্গে আমার সম্বন্ধটা বন্ধুর মতো ছিল, ঠিক ভাইয়ের মতো নয়। দেবু একদিন ধরে ফেললো, বলল, তোমার এমন বিশ্রী চেহারা হয়ে যাচ্ছে কেন দিন দিন? শুনলাম রাত্রে ঘুমাও না, যেখানে সেখানে ঘুরে বেড়াও সারাদিন টোটো করে। কি হয়েছে? কি হয়েছে তা আমি দেবুকে বোঝাই কি করে? যাই হোক, শেষ পর্যন্ত ওর কাছে সমস্ত কথা খুলে বললাম। দেবুর সঙ্গে নীলার আলাপ ছিল, সে আলাপের উদ্যোক্তা ছিলাম আমি নিজেই। তবে আমি জানতাম, আলাপ থাকলেও ওদের মধ্যে বিশেষ কোনো যোগাযোগ কি অন্তরঙ্গতা ছিল না। আমার কথা শুনে দেবুকে চিন্তিত হতে দেখলাম। ও তখন ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আশায় বসে রয়েছে। ডাক্তার লোক, তার উপর ভাই বন্ধু। আমি ওর কাছে অনেক কিছু আশা করে সব কথাই খুলে বললাম। ভেবেছিলাম আমার এই হঠাৎ বিবাহ বিমুখতা, ভয়, এসব নিশ্চয় শারীরিক দুর্বলতার জন্যই দেখা দিয়েছে। ইয়েস, আই ওয়াজ সাফারিং ফ্রম নার্ভাস ব্রেকডাউন অ্যাট দ্যাট টাইম। সমস্ত কথা শুনে দেবু বলল নীলার সঙ্গে দেখা করে সেসব কথা বুঝিয়ে বলবে, যাতে কিনা নীলা অন্য কিছু মনে না করে বসে, সবুর করে আরো কিছুদিন। দেবুর কাছে ভরসা পেয়ে আমি একটু সুস্থির হলাম। এই সময় একদিন দেবু আমায় বলল, কয়েকজন বন্ধুর সঙ্গে পরামর্শ করে ওর ধারণা হয়েছে আমার যা ব্যাধি তাকে মনের রোগ বলা যায়। কিছু একটা ব্যাপার নিশ্চয় আছে যার জন্য যে মেয়েকে আমি ভালোবাসি তার কাছ থেকে বিবাহের প্রতিশ্রুতি পাওয়া সত্ত্বেও আমি মেয়েটিকে বিয়ে করার পরিকল্পনা করতেও ভয় পাচ্ছি। দেবুর কথা আমি সেদিন বুঝিনি, আজও বুঝি না।
বাণীব্রতর কথায় বাধা পেয়ে প্রণব বলল, আপনার ভাই আপনার স্নায়বিক দুর্বলতার কারণ ঠিকই অনুমান করেছিলেন বাণীবাবু। আপনি সেদিন যা বুঝতে পারেননি, আজ তা বুঝতে পারছেন। আমি আপনাকে পরে তা বুঝিয়ে দেব। এখন আপনার কথা বলে যান। দেবু আমায় বলল এ বিষয়ে সে কলকাতার কোনো একজন সাইকোঅ্যানালিস্টের সঙ্গে আলাপ করবে। ডাক্তার গুপ্ত একটা বিস্ময় উক্তি করলেন। আমি যে কি বিশ্রী মর্মান্তিক একটা অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলাম তা আপনাদের বোঝাবার শক্তি আমার নেই। দেবুর কথা শুনে যা সে ভালো বোঝে, যাতে আমার ভালো হয় তাই করতে বলল। দিন দুয়েক পরে দেবু এসে আমায় নানা বিষয়ে প্রশ্ন করল। আমার প্রশ্নের উত্তরগুলো লিখে নিয়ে চলে গেল। অজস্র উদ্বেগ নিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম দেবুর জন্য। একদিন দুদিন করে পুরো একটা সপ্তাহ কেটে গেল। দেবু এলো না। অবশেষে আমি একদিন তার বাড়ি গেলাম। গিয়ে শুনলাম সে নীলার বাড়িতে গেছে। দেবুর বোন সীতা আমায় খবরটা দিল। সীতা যেন আরো কি কি বলল, যাতে আমার কেমন সন্দেহ হলো। দেবুর বাড়ি থেকে নীলার বাড়িতে এসে হাজির হলাম। নীলার ছোট বোনের সঙ্গে দেখা হতে তার কাছ থেকে জানলাম নীলা আর দেবু বাগানে বসে গল্প করছে। বাণীব্রত একটু থামলো। অতীতের ঘটনাটুকু মনে করবার আপ্রাণ প্রয়াস ওর ক্লান্ত শুষ্ক মুখের রেখাবিন্যাস থেকেই বোঝা যায়। বেদনার সুর তার কণ্ঠে। আমি আমি বাণীব্রত বলে চলল, আমি বাগানের পথে পা বাড়ালুম ওদের খুঁজে। সন্ধে তখন হয়ে এসেছে। আধো অন্ধকার ভরা বাগানের এদিক ওদিক খুঁজেও কিন্তু কাউকে দেখতে পেলুম না। হতাশ হয়ে ফিরে আসছি, এমন সময় নীলার গলা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লুম। একটু নজর করে তাকাতেই দেখি কতগুলো ফুল গাছের ঝোপের তলায়, সহজে যে স্থানটা কারো চোখে পড়বে না এমন একটা জায়গায়, ওই সন্ধ্যের অন্ধকারে নীলা আর দেবু পরস্পরের। বাণীব্রত যেন চাবুক খেয়ে হঠাৎ থেমে গেল। ওর সমস্ত মুখখানা বিবর্ণ হয়ে উঠল। কি দেখলেন বলুন? লজ্জা পাওয়ার কোনো কারণ নেই বাণীবাবু। দৃশ্যটা যতই কুৎসিত হোক, তা জানার প্রয়োজন আছে আমাদের, বলল প্রণব। বাণীব্রত একটু থেমে শেষে বলল, আমি ওদের আলিঙ্গনাবদ্ধ দেখলাম। তারপর? সম্ভবত তারপর সংযম রক্ষা করা সম্ভব হয়নি। পাগলের মতো তখন কি করেছে আমার মনে নেই। খালি মনে পড়ছে আমি নীলার সামনে এসে দাঁড়াই। নীলা ততক্ষণে উঠে দাঁড়িয়েছিল। দেবু লুকিয়ে পড়েছে। আমায় দেখে নীলা বোধহয় ভূত দেখার মতনই চিৎকার করে উঠেছিল। কি জানি কেন, রাগে দুঃখে আমি জ্ঞান হারিয়েছি তখন। নীলার কাঁধ ধরে দুহাতে ঝাঁকুনি দিয়ে আমি ওকে কি সব যেন বললাম। কি বললাম আজ আর তা মনে নেই। বোধহয় জানতে চেয়েছিলাম এমন ভাবে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলো ও। নীলা প্রথমটায় চুপ করেছিল। আমি যখন মনের সমস্ত জ্বালা উজাড় করে ফিরে আসছি, নীলা আমায় বলল, যা বলল তা কখনো ঘুণাক্ষরেও কল্পনা করিনি। ও বলল, আমি নাকি পাগল, ছেলেবেলা থেকেই পাগল। ডাক্তারেরা বলেছে আমার রক্তে পাগলামি লুকিয়ে আছে। আমি নাকি আমার মাকে মেরেছি। যে লোক তার মাকে হত্যা করতে পারে তাকে নীলা বিশ্বাস করবে কি করে? একটা উদ্ভট পাগলকে সে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি যে তখন মনে হলো সে কথা আজ বুঝিয়ে বলা অসম্ভব। তবে হ্যাঁ, আমি বাস্তবিক তখন পাগলই হয়ে গিয়েছিলাম। নয়তো নীলার গলা টিপে ধরে বলতাম না মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। কে তোমায় বলেছে? কে? বোধহয় নীলার গলাটা একটু জোরেই চেপে ধরেছিলাম আমি। নীলার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তার গোঙানি শুনতে পেলাম। এমন সময় ঝোপের পাশ থেকে দেবু বেরিয়ে এসে আমার হাত থেকে নীলাকে বাঁচালো। ও বলল, নীলা যা বলেছে তা সবই ঠিক। দেবু নীলাকে সব কথা জানিয়েছে। আর দেবু সাইকোঅ্যানালিস্টের কাছ থেকে এবং অন্যান্য সূত্র থেকে জানতে পেরেছে বাস্তবিক আমি একটা পাগল। আমি আমার মাকে মেরেছি। নীলাকেও আরেকটু হলে আমি মেরে ফেলছিলাম।
দেবুর মুখ থেকে এসব কথা শোনার পর আমি পাথর হয়ে গেলুম। কি ভাবছিলাম তখন জানি না। যখন জ্ঞান হলো দেখি ওরা কেউ নেই। বাগানে আমি শুধু একা। অন্ধকারে সমস্ত জায়গাটা ছেয়ে গেছে। হাওয়া দিচ্ছে জোরে, বড় জোরে। বাণীব্রত চুপ করল। ঘরের মধ্যে আবহাওয়া কেমন যেন গুমট, ভারী হয়ে উঠছে আস্তে আস্তে। সকলেই নির্বাক, বিস্মিত, ব্যথিত। ডাক্তার গুপ্তই প্রথমে কথা বললেন। এরপরে কি আপনার ভাই নীলাকে সঙ্গে করে পালিয়ে আসে? হ্যাঁ, এই ঘটনার মাত্র কয়েকদিন পরেই। বাণীব্রত চেয়ার ছেড়ে উঠে আস্তে আস্তে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু আপনার ভাই নীলাকে বিয়ে করে কলকাতাতেই থাকতে পারতো। ওরা পালিয়ে এলো কেন? মিস্টার ঝা প্রশ্ন করলেন। আপনি ঠিকই বলেছেন। এ কথাটা আমিও বহুবার ভেবেছি। কিছুতেই বুঝতে পারিনি। উত্তর দিল বাণীব্রত। আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছি, বলল প্রণব। সকলে তার দিকে মুখ ফেরালো। ডাক্তার চক্রবর্তী অসম্ভব বুদ্ধিমান ব্যক্তি ছিলেন দেখছি। বাণীবাবুর দুর্বলতার সুযোগ নিয়ে তিনি নীলাকে হস্তগত করবার এক সুন্দর ষড়যন্ত্র সৃষ্টি করেছিলেন। এমন চমৎকার বৈজ্ঞানিক ষড়যন্ত্র ডিটেকটিভ গল্পের বইতেও বড় একটা পড়া যায় না। ষড়যন্ত্রটা বিশদভাবে বললে এরকম দাঁড়ায়। বাণীবাবুর বিবাহ ভীতিটা প্রকৃতপক্ষে ওর মনোবিকারের অন্তর্গত প্রধান লক্ষণ। আপনি যে বললেন না বাণীবাবু, আপনার সে সময় স্নায়বিক দুর্বলতা দেখা দিয়েছিল সেটা ঠিকই। নীলা যখন আপনাকে বিয়ে করতে বলল তখন থেকে আপনার মনে অস্বস্তি, উদ্বেগ, কেমন একটা ভয় দেখা দেয়। তারপর সেটা ক্রমেই বেড়ে যেতে থাকে। এর কারণ কি জানেন? নীলা যখনই সোজাসুজি আপনাকে বিয়ের কথা বলল তখনই আপনার মনে মাতৃহত্যাজনিত সুপ্ত পাপবোধ নির্জ্ঞান মনের সীমানা ছাড়িয়ে ভেসে উঠে সচেতন মনকে গ্রাস করতে চেয়েছে। যেমন ধরুন একটা কাচের গ্লাসে থিতিয়ে পড়া বালি, ময়লা নিচে পড়ে রয়েছে আর উপরে তার পরিষ্কার জল। গ্লাসটা যদি একবার নেড়ে দেওয়া যায়, কাচের গ্লাসে থিতিয়ে পড়া বালি, ধুলো, ময়লা যেমন সমস্ত কাচের গ্লাসের জলটাকে ঘোলাটে ময়লা করে দেয়, ঠিক তেমনি। কিন্তু কেন এমন হলো এটাই আপনি জানতে চান না বাণীবাবু? জিনিসটা আপনার কাছে খুবই আশ্চর্য বলে মনে হবে, কিন্তু আমাদের মনোসমীক্ষকদের কাছে এটা খুবই সাধারণ ব্যাপার। হামেশাই এমনটা ঘটে। একটু গুছিয়ে বলি, আপনিও বুঝতে পারবেন। ছেলেবেলায় আপনি আপনার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মা ছাড়া আপনার স্বতন্ত্র অস্তিত্ব কল্পনা করা মুশকিল। পরে যৌবনে যখন আপনি একটি মেয়েকে ভালোবাসলেন, তখন সত্যি বলতে কি নীলার মধ্যে আপনার সেই ছেলেবেলার ভুলে যাওয়া মার একটা প্রতিচ্ছবি খুঁজে পেলেন। আপনি হয়তো এই বিষয়ে সচেতন ছিলেন না, কিন্তু ভালো করে নীলার চরিত্র, দেহ, মন বিশ্লেষণ করলে নিশ্চয়ই কোথাও না কোথাও আপনার মা ও নীলার মধ্যে একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যেত। আচ্ছা বলুন তো, কোনো সাদৃশ্য আপনি কি খুঁজে পেয়েছিলেন যা আজ মনে করতে পারেন? একটা সাদৃশ্যের কথা বলি। আপনি বলেছেন আপনার মা খুব ভালো গান গাইতে পারতেন। নীলাও ঠিক তাই, নয় কি? মানিব্রত তার বিস্মিত দৃষ্টি প্রণবের মুখের পানে নিবদ্ধ করে বলল, আশ্চর্য! আপনি ঠিক বলেছেন ডাক্তার দাশগুপ্ত। মার মতনই নীলার গলার স্বর ছিল অসম্ভব মিষ্টি। এমনকি ও যখন কথা বলতো আমার মাঝে মাঝে মনে হয়েছে আমি যেন মার গলা শুনছি। এছাড়া নীলার সঙ্গে মার চোখের একটা মিল ছিল। খুব টানা টানা চোখ, ভাসা ভাসা, তেমনি চুল। মানিব্রত থামল। তাই হয়। ছেলেরা তাদের স্ত্রীর মধ্যে মা আর মেয়েরা তাদের স্বামীর মধ্যে পিতার প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়। আপনি নীলার মধ্যে মার একটা অংশ প্রতিফলিত হতে দেখেছিলেন আর তাই ভালোবেসেছিলেন তাকে। কিন্তু নীলা যখন আপনাকে বিয়ের কথা বলে আপনি হঠাৎ খুব ভয় পেয়ে গেলেন। কেন জানেন? নীলাকে বিয়ে করার কথা ভাবতে গেলেই সবসময় আপনার মনে হতো মাকে, মনে পড়তো তার কথা, যাকে আপনি প্রকারান্তরে হত্যা করেছেন
এই চিন্তা কিন্তু আপনার অবচেতন মনে শেকড় গেড়ে বসে রয়েছে। তাই নীলার বেলাতেও মনে হতো, ভাবতেন নীলাকেও বুঝি আপনি মেরে ফেলবেন। বাণীবাবু, পাপবোধই আপনার মনোবিকার, আর সেটাই আপনার আসল চরিত্র। দুঃখের বিষয়, এই পাপবোধের ভারে আপনি এতই পীড়িত ছিলেন যে নীলাকে ভালোবাসা সত্ত্বেও তাকে বিয়ে করার মতো সাহস খুঁজে পাচ্ছিলেন না। বাট হোয়াটস অ্যাবাউট ডক্টর চক্রবর্তীস কনস্পিরেসি? তার কি হলো? মিস্টার ঝা প্রশ্ন করলেন। ডাক্তার চক্রবর্তী বাণীবাবুর কাছে যা বলেছিলেন তা ঠিক। তিনি বাণীবাবুর অস্বাভাবিক ও আকস্মিক পরিবর্তনের মূল কারণ কোনো একজন মনোসমীক্ষকের সাহায্য নিয়ে জেনে নেন। নিজেও তো তিনি একজন সাধারণ ডাক্তার। ইতিহাসটুকু জানার পর বাণীবাবুর এই দুর্বলতাটুকু নিজের স্বার্থে ব্যবহার করেন। নীলাকে ভুল বুঝিয়ে বাণীবাবুর মনে যে দুশ্চিন্তা এতদিন সুপ্ত ছিল সেটাকে জাগিয়ে ডাক্তার চক্রবর্তী নিজের কার্যসিদ্ধি করলেন। ইটস টেরিবল! মিস্টার ঝা বিস্ফারিত নেত্রে বাণীব্রতর মুখের দিকে তাকিয়ে থাকলেন। নীলাকে নিয়ে ডাক্তার চক্রবর্তী পালিয়ে গিয়েছিলেন ঠিক সেই কারণে। তার ভয় ছিল, যদি বাণী এসব জানার পর নিজেই কোনো মণিসমীক্ষকের কাছে যায়, তাহলে আসল সত্য ধরা পড়ে যাবে। তখন আর নীলাকে পাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেলে ভবিষ্যতে আরো অনেক ক্ষতি হয়তো হতে পারত ডাক্তার চক্রবর্তীর। প্রণব তার কথা শেষ করল। ডাক্তার গুপ্ত প্রণবের ঘটনা বিশ্লেষণে মুগ্ধ হয়ে পড়েছিলেন। মিস্টার ঝা তার সুদীর্ঘ কর্মজীবনের ইতিহাসে এমন অদ্ভুত একটি হত্যা মামলার সংস্পর্শে আসেননি কখনো। তিনি চমৎকৃত হলেন ঘটনার জটিলতা এবং প্রণবের বুদ্ধির অসাধারণ তীক্ষ্ণতা দেখে। ইন্সপেক্টর গুপ্তার চোখের পাতা আর পড়ে না। তার কল্পনা হার মেনে মাথা লুটিয়েছে। এখন তিনি ভাবছেন এরপর কি শুনবেন কে জানে। সুদক্ষিণা যেন বিশেষ কোনো একটা জটিল দর্শনসূত্রের মীমাংসা করছে মনে মনে। এমনি একটা আত্মকেন্দ্রিক তন্ময়তায় বিভোর। সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে ডাক্তার গুপ্ত ঘরের নিস্তব্ধতা নষ্ট করলেন। তার সুমিষ্ট কণ্ঠস্বর সকলকে সচকিত করল। এবার শেষ কটা কথা জানতে পারলেই সমস্ত পরিশ্রম সার্থক হবে। কিন্তু তার আগে আমাদের যেন একটু করে কফি দরকার, নয় কি? মন্দ কি? আমি এবার পাগল হয়ে যাওয়ার মতো হয়েছি। মিস্টার ঝা সজোরে হেসে উঠলেন। মিস্টার ঝার হাসি ঘরের থমথমে আবহাওয়াকে অনেকটা লঘু করে তুলল। খানিকক্ষণ পরস্পরের নীলার বিষয় নিয়ে এটা সেটা আলাপ আলোচনা করলেন। নানা অনুমান, সিদ্ধান্ত, মতামত, কটূক্তি, যার যা মনে এলো তাই। কফি এলো, সুদক্ষিণার বাণীর জন্য চা। আরো খানিকটা সময় অতিবাহিত হল। শেষে মিস্টার ঝা মূল প্রসঙ্গের অবতারণা করলেন। ডাক্তার দাশগুপ্ত, এবার দেওঘরের কথাটা জানতে পারলে আমাদের ছুটি। প্রণব কোনো উত্তর দেওয়ার আগে বাণীব্রত তার হাতের সিগারেটটা অ্যাশট্রেতে নামিয়ে রেখে বলল, দেওঘরের কথা আপনারা যা জানেন সবই ঠিক। খালি সামান্য যে কটি কথা জানেন না সেটুকু আমি বলবো। জানি না আমার কথা আপনারা বিশ্বাস করবেন কিনা। আপনার কথা বিশ্বাস না করবার তো কোনো কারণ নেই, আপনি বলুন, বলল প্রণব। বাণীব্রত বলতে লাগলো, দেবুকে আবার আমি দেখি দেওঘরে। গায়ত্রী বৌদির হঠাৎ শরীর খারাপ হওয়ায় বিভূতি ডাক্তার ডেকে আনে। সে ডাক্তারই যে দেবু তা আমি জানলাম গায়ত্রী বৌদির বিছানার পাশে বসে। দেবু যখন ঘরে ঢুকলো, দেবুকে দেখে অবাক যত না হয়েছিলাম, ভয় হয়েছিল তার শতগুণ বেশি। আমার দিকে তাকিয়ে দেবুর কিন্তু কোনো ভাবান্তর প্রকাশ পেল না। গম্ভীর হয়ে নিজের কাজ করতে লাগলো। আমি ঘর ছেড়ে চলে এলাম। দেবু চলে গেল। আমি তাও দেখলাম আড়াল থেকে। কিন্তু দেবুকে দেওঘরে দেখার পর থেকেই আমার মনের সমস্ত শান্তি কে যেন আশ্চর্যভাবে কেড়ে নিল। ভেতরে ভেতরে ছটফট করতে লাগলাম সাংঘাতিক একটা দুশ্চিন্তার ভয়ে। আমার সে দুশ্চিন্তার ভয়ের কারণটা আপনাদের বলি। না জানি কেন আমার মনে হতে লাগলো দেবু আমার পরম শত্রু।
বিভূতিদের সংসারের সঙ্গে আমার এই অকৃত্রিম সৌহার্দ্য, বন্ধুত্ব আর বিশেষ করে সুদক্ষিণার সঙ্গে আমার মন বিনিময়ের কথা ওর কাছে লুকোনো থাকবে না। যেমন করেই হোক দেবু সব জেনে নেবে আর তারপর প্রকাশ করে দেবে আমার গুপ্ত কলঙ্ক। কথাটা ভাবতে আমার সারা শরীর যেন হিম হয়ে আসছিল। কি বিশ্রী হবে যদি দেবু বিভূতিকে জানিয়ে দেয় আমার মধ্যে পাগলামি বীজ আছে, আমি অস্বাভাবিক প্রকৃতির এক ছেলে, মাকে হত্যা করেছি, পাগল হয়ে যেতে পারি যে কোনো দিন, যে কোনো মুহূর্তে। আর পাগলে কি না করতে পারে, কে বিশ্বাস করে তাকে? বিভূতি এসব কথা শোনার পর গায়ত্রী বৌদি, সুদক্ষিণা তার আর জানতে বাকি থাকবে আমার কলঙ্ক কাহিনী। তারপর তারপর জেনে শুনে সুদক্ষিণা নিশ্চয়ই আমায় বিয়ে করতে রাজি হবে না। বিভূতি ও বৌদিও কখনো এমন বিয়েতে মত দেবেন না। জানেন প্রণব বাবু, এসব কথা ভাববার পর আমার মনে হলো এ জগতে আমার সব ছিল, অথচ আর একটু পরে কিছু থাকবে না। সুদক্ষিণাকে নীলার মতোই হারা সুদক্ষিণাকে নীলার মতোই হারাতে হবে, এই কল্পনা আমার কাছে যে কি দুঃসহ মনে হয়েছিল তা আজ আপনাদের বোঝানো মুশকিল। মানিব্রত একটু থামল, তাকালো সুদক্ষিণার দিকে। এক কোণে মুখ নিচু করে বসে রয়েছে ও। বুঝেছি, আপনি বলুন। ঠিক এই জন্য আমি মাঝরাতে লুকিয়ে দেবর বাড়ি যাই। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি শুধু লুকিয়ে তাকে বলতে গিয়েছিলাম সে যেন আমার কলঙ্কের কথা এদের কাছে প্রকাশ করে না দেয়। যে শান্ত মধুর মনের মতো সম্পর্ক আমি গড়ে তুলেছি, দেবু যেন আমার সে প্রীতি সম্পর্ক নষ্ট না করে। তার পরিবর্তে আমি আমার যা আছে সব তাকে দিয়ে দেব। ও শুধু আমায় বাঁচাক। যাদের আমি ভালোবেসেছি, যারা আমায় ভালোবেসেছে, তাদের কাছে একটা পশুর মতো বিভীষিকার বস্তু হয়ে থাকতে আমি পারি না। না, না, কক্ষনো না। বাণীব্রত স্বর উত্তেজনায় কাঁপতে লাগলো। আপনি বিভূতি বাবুর রিভলভার নিয়েছিলেন কেন? প্রশ্ন করলেন মিস্টার ঝা। দেবুকে আমি বিশ্বাস করতে পারিনি তাই। ও যদি আমার অনুরোধে রাজি না হয়, ওকে ভয় দেখাবো এই ছিল আমার উদ্দেশ্য। তাছাড়া যদি আমার সে উদ্দেশ্য ব্যর্থ হয়, আত্মহত্যা করে মনের এই অসহ্য যন্ত্রণার হাত থেকে মুক্তি নেব, এই ছিল আমার ইচ্ছে। ডাক্তার চক্রবর্তীকে হত্যা করবার উদ্দেশ্য আপনার ছিল না? না, না, কখনোই না। বাণীব্রত দৃঢ় আপত্তি জানালো। তাহলে উনি কেমন করে মারা গেলেন? আপনার রিভলভারের কার্টেজ খরচ হলো কি করে? মিস্টার ঝা জেরা করলেন। বলছি, মাঝরাত্রে দেবুর বাড়ি যাওয়ার পথে এক জায়গায় আমি রিভলভারের একটা কার্টেজ খরচ করি। তখন রেল লাইনের উপর দিয়ে একটি মালগাড়ি যাচ্ছিল। তার শব্দে আমার গুলির শব্দ ঢাকা পড়ে যায়। তা তো বুঝলাম, কিন্তু কেন কার্টিজ খরচ করেন তা তো বললেন না। রিভলভার ছুটতে আমি জানতাম না, দেখছিলাম প্রয়োজন হলে আমি সেটা ব্যবহার করতে পারবো কিনা। মাই গড! দেবুর বাড়িতে গিয়ে ওকে ডাকাডাকি করি। ও নিচে নেমে আসে। দেবুর বাইরের ঘরে আমরা কথা বলছিলাম, সামনাসামনি বসে। তারপর অবশ্য উঠে দাঁড়িয়েছিলাম। দেবু আমার কথা শুনে মজা পাচ্ছিল বলে মনে হলো। সে খুব হাসছিল। আর যতবার আমি তার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছিলাম আমার সুখ শান্তি ভবিষ্যৎ, ততবারই কুৎসিত পশুর মতন কি নির্মম ভাবেই না ও আমায় উপহাস করছিল। আমি যখন আমার সমস্ত সম্পত্তি ওকে দেব জানালাম, তখন সে কি বলল জানেন? বলল, আমি পাগল প্রমাণিত করে সম্পত্তি তো বটেই, সুদক্ষিণাকে পর্যন্ত সে ছিনিয়ে নেওয়ার কথা ভাবছে। আমি তাকে লক্ষ্য না করলেও দেওঘরে আমার উপস্থিতি তার চোখ এড়ায়। সুদক্ষিণের সঙ্গে আমার অন্তরঙ্গতার কথাও সে জানে। ও শুধু অপেক্ষা করছিল একটা সুযোগের। এতদিনে সে সুযোগও জুটেছে। একথা শোনার পর আমার পক্ষে ধৈর্য রাখা সম্ভব হয়নি। আমি পকেট থেকে রিভলভার বের করে তাকে শাসাই। হ্যাঁ, আমি তাকে শাসাচ্ছিলাম। অনেক কটু কথা আমি বলেছি তাকে সে সময়। কিন্তু কি করব? আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম। রিভলভার দেখে দেব ভয় পেয়েছিল। স্পষ্ট আমি দেখতে পাচ্ছি কিরকম কুঁকড়ে কাতর ভাবে সে আমার হাতের দিকে নির্বোধের মতো তাকিয়ে রয়েছে। ঠিক এ সময় আমি জানি না, তবে এটা জানি
আমি রিভলভারের ট্রিগার টিপিনি। সাংঘাতিক একটা শব্দ হলো, আর আমার পায়ের কাছে দেবু বিকট একটা চিৎকার করে লুটিয়ে পড়লো মাটিতে। শব্দের সঙ্গে সঙ্গে আমি চমকে উঠি। আমার হাত থেকে রিভলভার পড়ে যায় মাটিতে। আমার তখন মনে হয়েছে আমি দেবুকে মেরেছি। দেবু মারা গেল কিনা তা পর্যন্ত আমি দেখিনি। তার করুণ গোঙানি তখন শুনতে পাচ্ছিলাম। ধরা পড়বার ভয়ে আমি জানালা ডিঙিয়ে বাইরে পালিয়ে আসি। পাশে ছিল কুয়ো, আর কুয়োর পাশে কলা গাছের ঝোপ। সে কলা গাছের ঝোপের মধ্যে লুকিয়ে আমি বসে থাকলাম প্রায় ঘন্টাখানেক, কি তারও বেশি। যখন দেখলাম লোকজন কেউ এলো না, তখন সেখান থেকে গা ঢাকা দিয়ে সোজা স্টেশনে পালিয়ে আসি। আশ্চর্য ব্যাপার, আপনি কলা গাছের ঝোপের মধ্যে ঘন্টাখানেক লুকিয়ে থাকলেন? এর মধ্যে গুলি শব্দ শুনে কোনো লোকজন এসে জুটলো না? বাড়ির মধ্যেও কোনো রকম সারা শব্দ, চেঁচামেচি শুনলেন না? মাথা নাড়ল বাণীব্রত। বলল, না, শ্মশানের মতো নীরব, খা খা করছিল। কোনো সাড়া শব্দ, চেঁচামেচি কিছুই শুনিনি। কেবল কি, আমি যখন কলা গাছের ঝোপে লুকিয়েছিলাম, কে একজন গায়ে চাদর ঢাকা দিয়ে কুয়োতলার পাশে এসে দাঁড়ালো। চাদর ঢাকা দিয়ে? কে লোকটা? প্রণব প্রশ্ন করল, গলায় তার উত্তেজনা। জানি না, চিনতে পারিনি। তবে একজন মহিলা, কেননা পরনে তার শাড়ি ছিল। আমি তার পা দেখেছি, মুখ মাথা কিছুই দেখতে পাইনি। চাদর জড়ানো ছিল। তিনি কি করলেন? কি করলেন? বাণীব্রতর কপালে কুঞ্চিত রেখা ফুটে উঠল। বুঝে এলো তার চোখের পাতা। কি একটা কথা মনে করবার চেষ্টায় ও যে আপ্রাণ মানসিক পরিশ্রম করছে, তা স্পষ্টই বোঝা গেল। কি করলেন তিনি মনে করতে পারছেন না? ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ মাস্ট। বলুন, তিনি কি করলেন? প্রণব হঠাৎ যেন ক্ষিপ্ত হয়ে উঠল। ঝুঁকে পড়ল বাণীব্রত মুখের কাছে এসে। বাণীব্রতর ক্লান্ত শুষ্ক মুখের বিবর্ণতা হঠাৎ যেন আলোর আভাসে উদ্ভাসিত হয়ে উঠল। সে বলল আচমকা, কি যেন ওর মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে সেই নারী মূর্তি নিঃশব্দে ঘরের মধ্যে ফিরে গেল আবার। তার আশাও যেমন আকস্মিক, চলে যাও তেমনি। মিস্টার ঝা কিছু একটা বলবার উপক্রম করছিলেন, কিন্তু তার আর কথা বলা হলো না। প্রণব বলল, মিস্টার ঝা, আপনি আর সময় নষ্ট করবেন না। এক্ষুনি মোটর নিয়ে বেরিয়ে পড়ুন, সোজা দেওঘর, ডাক্তার চক্রবর্তীর বাড়ি। সেখানে কুয়োর মধ্যে লোক নামিয়ে দয়া করে ডাক্তার চক্রবর্তী যে রিভলভারে মারা গিয়েছেন, সেই রিভলভারটা তুলে নিন। প্রণবের কথায় সকলে তার মুখের দিকে বোকার মতো চোখ তুলে তাকালো। সমস্ত ঘরটা বুঝি ভেঙে পড়েছে হঠাৎ। এমনি একটা বিহ্বলতা ও বিস্ময়ের ভাব ওদের। হোয়াট ডু ইউ মিন? মিস্টার ঝা স্পষ্টভাবে বললেন, যা অনুমান করেছি বোধহয় তা ঠিকই। ডাক্তার চক্রবর্তীর হত্যাকারী নীলা, অর্থাৎ স্ত্রী স্বামীকে হত্যা করেছে। যে রিভলভারে ডাক্তার চক্রবর্তী মারা গেছেন এবং যেটা পাওয়া যাচ্ছে না, সেটা উপযুক্ত কাজে ব্যবহারের পর কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে পুলিশের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। আমার দৃঢ় বিশ্বাস সেই রিভলভার আজও কুয়োর মধ্যে জলের তলায় তলিয়ে রয়েছে। মিস্টার ঝা আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার সারা শরীর উত্তেজনায় কাঁপছে। চোখ মুখ লাল হয়ে উঠেছে। গলার স্বর অসংযত। অধৈর্যের আবেগ তার সারা দেহে। যাচ্ছি, এক্ষুনি আমি যাচ্ছি। গুড হেভেন্স, আমি ইন্সপেক্টরকে নিয়ে যাচ্ছি। উইল ইউ অ্যালাউ মি? ডাক্তার গুপ্ত বললেন, অবশ্য আপনি যদি দয়া করে যান। তাহলে চলুন, একটু অ্যাডভেঞ্চার করে আসি। মিস্টার ঝা প্রণবের দিকে তাকিয়ে বললেন, খুব শীঘ্রই আপনাকে সুখবর জানাতে পারবো বলে আশা করি। প্রণব মৃদু হাসল শুধু। আধ ঘন্টার মধ্যে মিস্টার ঝা তার দলবল নিয়ে দেওঘরের উদ্দেশ্যে যাত্রা করলেন। রাত হয়ে এসেছিল। বাণীব্রতকে কেবিনে পৌঁছে দিয়ে প্রণব ফিরছিল তার কোয়ার্টারে, সঙ্গে সুদক্ষিণা। পথে যেতে যেতে সুদক্ষিণা বলল, আমার দুটো কথার উত্তর দেবে? বলো। বাণী ডোরার সঙ্গে পালিয়ে গিয়েছিল কেন? বাণীব্রত নামে পুলিশের যে অভিযোগ, সে সংক্রান্ত সব রিপোর্ট, এনকোয়ারি, চিঠিপত্র, ফাইল
ইত্যাদি হাসপাতালে আছে। ডোরা সেগুলো বাণীব্রতকে নিয়ে গিয়ে দেখায়, তাকে বিশ্বাস করতে বাধ্য করে যে ও একজন খুনি। আমরা তাকে হাসপাতালে রেখেছি সারিয়ে তুলে পুলিশের হাতে ধরিয়ে দেব বলে। কিন্তু ডোরার সঙ্গে যদি বাণী পালিয়ে যায়, ডোরা তাকে বাঁচাবে। বাণী পুলিশের হাত থেকে বাঁচবার আশায় ডোরার কাছে আত্মসমর্পণ করে। সুদক্ষিণে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। খানিকটা হাঁটার পর আবারও প্রশ্ন করল, আরেকটা কথা, বাণীর সমস্ত কথা হঠাৎ মনে পড়ল কি করে? তাই পড়ে, মানুষের মনের ওই আরেকটা বিস্ময়। আমরা মনোসমীক্ষকরা একে বলি অ্যাসোসিয়েশন। ওই অন্ধকার রাত্রি, দূরে দূরে পাহাড়ে আগুন জ্বলা দৃশ্য, যা দূর থেকে দেখতে ঠিক প্রদীপসজ্জার মতো দেখায়, সে বন্দুকের শব্দ, কুকুরের ডাক, এই সমস্তই বাণীব্রতর মনে তার ছেলেবেলায় শোচনীয় দুর্ঘটনার দিনটির অবস্থা ও আবহাওয়াকে সৃষ্টি করেছে। ফলে তার মনে পড়ে গেছে বিস্তৃত অতীত। আশ্চর্য! সুদক্ষিণা তার অগাধ বিস্ময়কে প্রকাশ করবার আর ভাষা খুঁজে পেল না। প্রণবের অনুমান সত্য বলে প্রমাণিত হলো। দেওঘরে ডাক্তার চক্রবর্তীর বাড়ির কুয়ো থেকে উদ্ধার করা হলো ডাক্তার চক্রবর্তীর কোল্ট রিভলভার। দীর্ঘ ২.৫ বছর জলের তলায় পড়েছিল আগ্নেয় অস্ত্রটা। রিভলভারের সঙ্গে নীলার সেই ভাঙা চশমাটাও একই জায়গা থেকে পাওয়া গেল। দেওঘর থেকে নতুন করে প্রমাণ জোগাড় করে মিস্টার ঝা গেলেন কলকাতায় নীলার বাড়িতে। ডাক্তার চক্রবর্তী মারা যাওয়ার কিছুদিন পরেই নীলা দেওঘরের বাড়িতে তালা লাগিয়ে চলে এসেছিল কলকাতায় বাবার কাছে। সেখানেই থাকতো। বিভূতির রিভলভারটা ছিল ওয়াটসন, অথচ কোল্ড রিভলভারের গুলিতে মারা গেছেন ডাক্তার চক্রবর্তী। ডাক্তারের মৃতদেহে প্রাপ্ত বুলেট থেকে এ সত্য আগেই উদ্ধার করা হয়েছিল। সেই কোল্ড রিভলভারটা আবার পাওয়া যাচ্ছিল না এতদিন। রিভলভার এবং ভাঙা চশমা পাওয়ার পর মিস্টার ঝা নীলার বিরুদ্ধে যেসব নিখুঁত এবং অবধারিত প্রমাণ জোগাড় করলেন, তার থেকে রেহাই পাওয়া মুশকিল। মিস্টার ঝার পুলিশি জেরাকে ফাঁকি দেওয়ার চেষ্টা নীলা অবশ্য অনেক করেছিল, কিন্তু কোনো মতে পাশ কাটাতে পারল না। অবশেষে সে স্বীকার করল, বাণীব্রত আমার স্বামীকে রিভলভার হাতে করে শাসাচ্ছিল। আমি তাই দেখে ভীষণ ভয় পেয়েছিলাম। জানি তো লোকটা পাগল, কখন যে কি করে ফেলে কে জানে। তাই আমি উপরে ছুটে গিয়ে আমাদের রিভলভারটা নিয়ে আসি। আমি যে কি করে গুলি করলাম জানি না, চোখের চশমা ভেঙে যাওয়ায় সবে অস্পষ্ট দেখছিলাম। আমি বাণীব্রতকে মারতে চেয়েছিলাম। আমার দুর্ভাগ্য, লক্ষ্য ভুল হয়ে যায়। আর চশমাটা আমি পরে কুয়োর মধ্যে ফেলে দিই। পুলিশের লোক এই একটা ফ্যাক্টর নিয়ে হয়তো আমি অতিষ্ঠ করে তুলতো। আমার স্বামীর মৃত্যুর জন্য আমি দায়ী এবং এজন্য অনুতপ্ত হওয়া উচিত। কিন্তু ঈশ্বর জানেন, আমার প্রথম অপরাধের জন্য যতটা অনুতপ্ত হচ্ছি, দ্বিতীয় অপরাধের জন্য ততটা নয়। একদিন বৃষ্টি ছাওয়া বিকেলে যে কাহিনীর জবনিকা উঠেছিল, দীর্ঘ ২ বছর পরে তেমনি ঘন বর্ষণমুখর এক সন্ধ্যায় সে কাহিনীরই জবনিকা নেমে এলো। পরেশনাথ স্টেশন। বাণীব্রত আর সুদক্ষিণা কলকাতাগামী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। কুন্তলাদি বাণীব্রতের সঙ্গে গল্প করছিলেন। সুদক্ষিণা প্রণবের সঙ্গে পায়চারি করছিল ভিজে প্ল্যাটফর্মের উপর। আকাশ ভরে মেঘ জমছিল আবার। গাড়ি এসে থামল। বাণীব্রত আর সুদক্ষিণা অপেক্ষাকৃত একটা ফাঁকা কামরায় নিজেদের জায়গা করে নিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রণব। বাণীব্রত জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, আপনি কলকাতা এলে দিদিকে নিশ্চয় নিয়ে আসবেন। আপনারা না এলে বাস্তবিক আমি অত্যন্ত দুঃখিত হব প্রণববাবু। কি যে বলেন! যাব, নিশ্চয় যাব। দিদিকে সঙ্গে করে নিয়ে যাব। কিন্তু আমি মশাই বিয়ের নেমন্তন্ন না পেলে যাচ্ছি না। দেখি। বাণীব্রত আর চোখে সুদক্ষিণার দিকে তাকিয়ে হাসল। গাড়ি ছাড়বার তখনও দেরি ছিল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে সুদক্ষিণা বলল প্রণবকে, আচ্ছা, তুমি তো ডোরার সেই কথাটা কই বললে না? কেন সে বাণীকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল? সেই একই কারণেই যে কারণে তুমি ওকে নিয়ে পালিয়ে যাচ্ছ। ডোরাও তাই চেয়েছিল। ভালোবেসে মানুষ যখন মনের মানুষকে না পায়, তখন হয় সে তাকে
না হয় নিজেকে ধ্বংস করতে চায়। এতেই তার আনন্দ। মনের এ আর এক আশ্চর্য রহস্য। ও সুদক্ষিণা একটু চুপ করে থেকে শেষে মৃদু সুরে বলল, তুমি নিশ্চয়ই ডোরার মতো বোকা হবে না? বোধহয় নয়, আর হলেও তুমি জানতে পারবে না। প্রণবের ঠোঁটের হাসিতে বেদনার আভাস। গাড়ি ছাড়ল। জানালা দিয়ে মুখ বাড়িয়ে থাকলো বানিয়া সুদক্ষিণা। যতক্ষণ দেখা যায় প্রণব আর কুন্তলাদি তাকিয়ে থাকলেন ওদের মুখের দিকে। কখন একসময় প্রণব দেখল চোখের সামনে শুধু মাঠ আর জঙ্গলের দিগন্ত বিস্তৃত প্রচ্ছদ পট। কেউ কোথাও নেই। কানের কাছে ট্রেনের চাকার অতি অস্পষ্ট একটু শব্দ, আর বুকের মধ্যে একরাশ ঠাসা হাওয়া। আয়, কুন্তলাদি ডাকলেন। হ্যাঁ চলো, বৃষ্টি এলো দেখছি। প্রণব মুখ ঘুরিয়ে তার দীর্ঘ নিঃশ্বাসের শব্দ লুকোতে চাইল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখা একটি উপন্যাস হ্রদ এর নবম অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আর আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরো এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।